Hi friends, welcome to Guidance Guru YouTube channel in partnership with Unacademy। আজ আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের 22 নাম্বার প্র্যাকটিস সেট। তোমরা যদি আমাদের আগের এই সিরিজের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলি দেখে নিও। প্রত্যেক সোম থেকে শুক্রবার ঠিক সন্ধ্যে 7টার থেকে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে। ঠিক সন্ধ্যে 7টার থেকে তোমরা যদি নোটিফিকেশন পাও বা না পাও, কিন্তু ঠিক 7টার থেকে তোমরা আমাদের ক্লাসগুলি অ্যাটেন্ড করতে থাকো। তো আজকের মক টেস্টের প্রথম কোশ্চেনটি হলো, তরাইনের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? থার্ড ব্যাটল অফ তরাইন। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট এবং আনকমন কোশ্চেন। আনকমন এই কারণ তরাইনের যে প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আমরা জানি, কিন্তু তরাইনে যে আরেকটা যুদ্ধ তৃতীয় যুদ্ধ হয়েছিল সেই সম্পর্কে আমরা বেশ একটা ইনফরমেশন জানি না। হয়তো আমরা যুদ্ধটা জানি, কিন্তু সেটাই যে তরাইনের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত সেটা অনেক সময় আমাদের খেয়াল হয়ে ওঠে না। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1216 খ্রিস্টাব্দে, 1216 1216 খ্রিস্টাব্দে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এরপর জেনে নেওয়া যাক এর ব্যাপারে একটু। তাহলে তরাইনের যে তৃতীয় যুদ্ধ হয়েছিল 1216 খ্রিস্টাব্দে, এটা কার কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল যে আমাদের যে দিল্লি সুলতানি বংশের সম্রাট ইলতুৎমিশের সাথে হয়েছিল। মোহাম্মদ ঘুরির যে একজন বিশ্বস্ত এবং যোগ্য জেনারেল তাজউদ্দিন আলদাউজের মধ্যে হয়েছিল। তাহলে ইলতুৎমিশ এবং যে মোহাম্মদ ঘুরির যে একজন জেনারেল তাজউদ্দিন আলদাউজের মধ্যে 1216 খ্রিস্টাব্দে তরাইনের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং এই তরাইনের তৃতীয় যুদ্ধে ইলতুৎমিশ কিন্তু মোহাম্মদ ঘুরির যে জেনারেল তাজউদ্দিন আলদাউজকে তিনি কিন্তু সম্পূর্ণভাবে তাকে পরাজিত করেছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? দ্য ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তোমরা প্রত্যেকেই কিন্তু 10 সেকেন্ড সময় পাবে এবং এই সময়ের মধ্যে কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সারটা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো যদি তোমাদের পক্ষে সেটা সম্ভব হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হলেন মৌলানা আবুল কালাম আজাদ। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে তিনি কোন অধিবেশনে এবং কত সালে সভাপতিত্ব করেছিলেন। সেক্ষেত্রে তোমরা মনে রাখবে তিনি 1923 খ্রিস্টাব্দে 1923-তে দিল্লি যে অধিবেশন হয়েছিল তার তিনি সভাপতিত্ব করেছিলেন এবং তিনিই ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। সর্দার বল্লভভাই প্যাটেল কত খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট ছিলেন? 1931 করাচি সিজনে ছিলেন। এবং জওহরলাল নেহরু ছিলেন 1929, যেটা হয়েছিল লাহোর সিজন। এবং সুভাষচন্দ্র বোস ছিলেন মোটামুটি 1938 এবং 1939, এই দুটি সালেই কিন্তু তিনি 1938-এ তিনি ছিলেন হরিপুরাতে এবং 1939-এ তিনি আবার ত্রিপুরীতে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি রিজাইন করে দিয়েছিলেন। তো পরবর্তী কোশ্চেন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট ছিল একটা ইম্পর্ট্যান্ট নিউজ পেপার এবং পত্রিকা, সেটা সম্পাদক ছিলেন কে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, প্রথম সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। এখন এই যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি, এটা ফাউন্ডেড হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার যেটা মানে যেখান থেকে এটা পাবলিশড হয়েছিল সেটা ছিল কলকাতা। এবং এর এডিটর্স কে ছিলেন? এর এডিটর্স ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং হরিশ্চন্দ্র মুখার্জি, এরা দুজনে। কিন্তু ফার্স্ট এডিটর কে ছিলেন? ফার্স্ট এডিটর ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষজনেরা কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? তোমরা প্রত্যেকেই কিন্তু যারা অ্যান্সারগুলো দিতে পারবে তারা কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কারণ অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হয়ে যাবে, সিন্ধু সভ্যতার মানুষরা প্রথমে কিন্তু জব শেখেনি, জোয়ারও শেখেনি বা ধানও ব্যবহারও তারা জানতো না। তাহলে প্রথম যে চাষটা তারা শিখেছিল সেটা ছিল গম ও বার্লি। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গম এবং বার্লি। নেক্সট কোশ্চেন, কোন প্রণালী আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? তো জিব্রাল্টার প্রণালী, ডেভার প্রণালী, বেরিং প্রণালী, নাকি কোনোটিই নয়? তাহলে যে প্রণালীটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে একসাথে যুক্ত করেছে সেটি হচ্ছে আমাদের বেরিং প্রণালী। ঠিক আছে, অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেরিং প্রণালী। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি কোনটি? মরান, বোম্বে হাই, ডিগবয়, নাকি আঙ্কলেশ্বর? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে, ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি হচ্ছে ডিগবয় তৈলখনি। ডিগবয় অয়েল ফিল্ড ইজ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট অয়েল ফিল্ড। এবং অনেক সময় কোশ্চেন আছে ডিগবয়টা কোথায় অবস্থিত, কোন স্টেটে? তো ডিগবয় অবস্থিত আমাদের আসামে, ইন দ্য স্টেট অফ আসাম। আসামে অবস্থিত ডিগবয় এবং এটা হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অ্যাকর্ডিং টু দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি হয়ে যাবে?
তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? আয়তন অনুযায়ী ভারতবর্ষের বৃহত্তম রাজ্য হয়ে যাবে আমাদের রাজস্থান। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজস্থানে হচ্ছে আয়তন অনুসারে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য। কিন্তু যদি এখানে আয়তন না দিয়ে থাকতো জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যেত উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যা অনুসারে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য এবং রাজস্থান হচ্ছে আয়তন অনুযায়ী ভারতবর্ষের বৃহত্তম রাজ্য। এই দুটো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন অঞ্চলটি ল্যাপস ট্রাইবের জন্য বিখ্যাত? ল্যাপস ট্রাইবের জন্য কোন অঞ্চলটি বিখ্যাত? আলাস্কা, স্ক্যান্ডিনেভিয়া, গ্রিনল্যান্ড নাকি আইসল্যান্ড? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট আনসার হয়ে যাবে, ল্যাপস ট্রাইবের জন্য বিখ্যাত কিন্তু স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলটি। স্ক্যান্ডিনেভিয়া, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন আমরা যদি দেখি আর্কটিক ইউরোপের ল্যাপস বা যেটাকে সামিও বলা হয় উপজাতিটি মেনলি নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়ান কোলা উপদ্বীপে বাস করে এবং এই অঞ্চলটাকে আমরা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল বলে জানি। তাহলে যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমরা স্ক্যান্ডিনেভিয়া বলি এবং সেখানেই কিন্তু ল্যাপস বা সামি উপজাতিটি পাওয়া যায়। তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন করতে পারো। সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ কিন্তু প্রত্যেক ক্লাসের শেষেই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যামিনী কৃষ্ণমূর্তি সম্পর্কিত? যামিনী কৃষ্ণমূর্তি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ড্যান্স আর্ট? তো এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের যামিনী কৃষ্ণমূর্তি কিন্তু ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কযুক্ত। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, কেরল, সিকিম নাকি ওড়িশা? শিমলিপাল ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে শিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত আমাদের ওড়িশাতে। ইন দ্য স্টেট অফ ওড়িশা শিমলিপাল ন্যাশনাল পার্ক অবস্থিত। এবং ওড়িশাতে আরেকটি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক কি, সেটা হচ্ছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। এটাও তোমরা মনে রাখবে, ভিতরকনিকা ন্যাশনাল পার্কও কিন্তু ওড়িশাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন বিজ্ঞানী মানবদেহের রক্ত সঞ্চালন সিস্টেমটাকে আবিষ্কার করেছিলেন? তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে বিজ্ঞানী মানবদেহের রক্ত সঞ্চালন সিস্টেমটাকে আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভেই কিন্তু আমাদের হিউম্যান মানবদেহে ব্লাড সার্কুলেটরি সিস্টেম যেটা, সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন। উইলিয়াম হার্ভে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের দেহের যে ব্লাড গ্রুপের জনক কাকে বলা হয়? ব্লাড গ্রুপের জনক বলা হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনারকে। কার্ল ল্যান্ডস্টাইনার হচ্ছেন আমাদের ব্লাড গ্রুপিংয়ের জনক। নেক্সট কোশ্চেন, শ্বেত রক্তকণিকার মূল কাজ কোনটি? আমাদের শরীরে প্রধানত দু ধরনের রক্তকণিকা পাওয়া যায়, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং আরেকটি পাওয়া যায় যেটা অনুচক্রিকা নামে পরিচিত। তাদের মধ্যে যে শ্বেত রক্তকণিকা তাদের মূল কাজটি হলো আমাদের যে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো। ঠিক আছে, শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার মূল কাজ। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং লোহিত রক্তকণিকার মেন কাজ কি? লোহিত রক্তকণিকার মেন কাজ হচ্ছে আমাদের যে শরীরে অক্সিজেন পরিবহন করা, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার মেন কাজ। নেক্সট কোশ্চেন, কোন পদার্থের উপস্থিতির কারণে রক্ত লাল রঙের হয়? আশা করি তোমরা প্রত্যেকেই অ্যান্সারটা দিতে পারবে। তাহলে কিন্তু যারা পারবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে অ্যান্সারটা লেখার চেষ্টা করো এবং অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই কিন্তু রক্তের রং লাল হয়। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিমোগ্লোবিন। নেক্সট কোশ্চেন, H+ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত? H+ অর্থাৎ হাইড্রোজেনের একটা আয়ন বলেছে, পজিটিভ আয়ন, এখানে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা জানতে চেয়েছে। এখন যদি আমাদের হাইড্রোজেন থাকতো তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটি? হাইড্রোজেন যদি থাকতো তাহলে একটি হতো, কিন্তু এখানে H+ বলেছে। তার মানে কি? প্লাস মানে হচ্ছে ডিভয়েড অফ ওয়ান নিউক্লিয়ন, যেখানে একটা ইলেকট্রন কম আছে, নট নিউট্রন, ইটস ইলেকট্রন। যেখানে একটা ইলেকট্রন কম আছে তাহলে একটা ইলেকট্রন যদি কমে যায় এখান থেকে তাহলে 1 - 1 = 0 হয়ে যাবে। তাহলে H+ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কিন্তু 0। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পেরিস্কোপ আলোর যে ধর্মকে কাজে লাগানো হয় সেটি আলোর কোন ধর্মটিকে? অর্থাৎ পেরিস্কোপে আমাদের আলোর কোন ধর্মটাকে আমরা কাজে লাগাই? তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কারণ তোমরা যত অ্যাটেন্ড করবে তত তোমাদের প্র্যাকটিস হবে এবং তত তোমাদের কিন্তু ফ্লুয়েন্সিটা বাড়বে। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পেরিস্কোপে আলোর প্রতিফলনের ধর্মটাকে কাজে লাগানো হয়, রিফ্লেকশন। পেরিস্কোপে আলোর প্রতিফলনের ধর্মটাকে কাজে লাগানো হয়। নেক্সট কোশ্চেন, 2020 সালে রসায়নে কাদের নোবেল প্রাইজ দেওয়া হবে? কেমিস্ট্রিতে 2020 সালে কাদের নোবেল প্রাইজ দেওয়া হবে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমরা অবশ্যই 2020 সালের নোবেল যারা প্রাইজ পাচ্ছেন বা পাবেন তাদের নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এখান থেকে একটা কোশ্চেন আসার
সম্ভাবনা আছে প্রচুর। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জেনিফার ডোডনা এবং ইমানুয়েল কার্পেন্টিয়ার। অর্থাৎ ডোডনা এবং কার্পেন্টিয়ার এরা দুজনেই কিন্তু 2020 সালের রসায়নে এদের দুজনকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, 1 ও 2 উভয়েই। নেক্সট কোশ্চেন, 2020-তে কততম ব্রিক্স সামিট অনুষ্ঠিত হলো? অর্থাৎ 2020 সালের যে ব্রিক্স সামিট যেটা হলো সেটা কততম? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2020 সালের যে ব্রিক্স সামিট সেটা হচ্ছে 12তম ব্রিক্স সামিট, 12 ব্রিক্স সামিট। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কাকে ব্যুরো অফ সিভিল এভিয়েশনের সিকিউরিটি ডিরেক্টর জেনারেলের পদে সম্প্রতি নিযুক্ত করা হলো? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সম্প্রতি কিন্তু এম.এ. গঙ্গোপাধ্যায়কে আমাদের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো। কোথাকার ডিরেক্টর জেনারেল? ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির সম্প্রতি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো এম.এ. গঙ্গোপাধ্যায়কে। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন ব্যাংক সম্প্রতি গ্রাম সহায়ক যোজনা শুরু করলো? গ্রাম সহায়ক যোজনা সম্প্রতি কোন ব্যাংক চালু করলো? The correct answer is পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্প্রতি কিন্তু গ্রাম সহায়ক যোজনা শুরু করেছে। নেক্সট কোশ্চেন, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্পর্কে যদি আমরা একটু ইনফরমেশন জানি তাহলে সেটার ফরমেশন হয়েছিল 12 এপ্রিল 1894। 12 এপ্রিল 1894 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠা হয়েছিল এবং এর ফাউন্ডার ছিলেন কে? দয়াল সিং মাজিথিয়া এবং লালা লাজপত রায়। এরা দুজনেই কিন্তু এই ব্যাংকটার ফাউন্ডেশন করেছিলেন এবং এর হেডকোয়ার্টার অবস্থিত ইন্ডিয়ান নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাংকের ডেপুটি চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের যে আরবিআই তার ডেপুটি চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কিন্তু নিযুক্ত হলেন এম রাজেশ্বর রাও। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এম রাজেশ্বর রাও সম্প্রতি আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। এখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটার এস্টাবলিশমেন্ট ইয়ার কত ছিল? 1 এপ্রিল 1935 এবং এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইয়ে এবং এর প্রেজেন্ট গভর্নরকে? এর প্রেজেন্ট গভর্নর হলেন শক্তিকান্ত দাস। ঠিক আছে, এবং শক্তিকান্ত দাস আরবিআই এর কততম গভর্নর? তিনি আরবিআই এর 25তম গভর্নর, 25th গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, মোড ভ্যাট MOD-VAT নিজের কোনটির সাথে সম্পর্কযুক্ত? এক্সাইজ ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স নাকি ইনকাম ট্যাক্স? যেহেতু এখানে মোড MOD এবং শেষে লেখা আছে ভ্যাট স্ট্যান্ড ফর ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে, এবং MOD স্ট্যান্ড ফর মডিফাইড, তাহলে পুরো নামটা হচ্ছে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে এটা একটা অবশ্যই ভ্যালু অ্যাডেড ট্যাক্স হবে। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেক সময় এর ফুল ফর্মটাও জানতে পারে, এটার ফুল ফর্ম হলো মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতিতে ইকোনমিক প্ল্যানিংয়ের ধারণা আমরা কোন দেশ থেকে নিয়েছি? ইন্ডিয়ান ইকোনমিতে ইকোনমিক প্ল্যানিং অর্থাৎ যে আমাদের পঞ্চবার্ষিকী মানে পরিকল্পনা যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। আমরা কিন্তু রাশিয়া থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা আমাদের অর্থনীতিতে যে ইকোনমিক প্ল্যানিং সেই ধারণাটা নিয়েছি। এবং এছাড়াও রাশিয়া থেকে আর কি নেওয়া হয়েছে? এছাড়াও রাশিয়া থেকে নেওয়া হয়েছে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো নেওয়া হয়েছে, সেই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কিন্তু আমরা রাশিয়া থেকেই অ্যাডপ্ট করেছি। নেক্সট কোশ্চেন, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ অবস্থিত আমাদের মহারাষ্ট্রে। মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটা এস্টাবলিশড হয়েছিল 1976 এপ্রিলে এবং এর ডাইরেক্টর কে আছেন? প্রেজেন্ট ডাইরেক্টর হলেন ডক্টর KR ক্রান্তি এবং এর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। স্পেসিফিক্যালি মহারাষ্ট্রের নাগপুরে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চের হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বা কত নম্বর ধারাতে লোকসভায় তফসিলি বর্ণ সংরক্ষণের কথা বলা হয়েছে? অর্থাৎ আমাদের যে শিডিউল কাস্ট, সেই শিডিউল কাস্টের সংরক্ষণের কথা কত নম্বর ধারাতে আমাদের বলা হয়েছে? শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসের সংরক্ষণের কথা, যেটা লোকসভাতে। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 330-এ কিন্তু এটা বলা হয়েছে। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্টিকেল 330-এ কিন্তু এটা বলা হয়েছে। আর্টিকেল 30, 330, 331, 332, 333 চারটি কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও একটা গ্ল্যান্স।
330 আমাদের কি বলছে, 330 হচ্ছে লোকসভাতে তফসিলি বর্ণ সংরক্ষণের কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। 332 কি 31 কি আছে, 331 হচ্ছে লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির রিপ্রেজেন্টেশনের কথা বা রিজার্ভেশনের কথা বলা হয়েছে। 332 কি আছে, 332 হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপসের রিজার্ভেশনের কথা বলা হচ্ছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট অর্থাৎ রাজ্যের যে বিধানসভা সেখানে তফসিলি উপজাতি সংরক্ষণের কথা বলা হয়েছে। এবং আর্টিকেল 333 কি আছে, 333 আছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট অর্থাৎ রাজ্য বিধানসভাতে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি রিজার্ভেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে জিসটা 30 হচ্ছে আমাদের এসটি এসসি রিজার্ভেশন ইন লোকসভা, 31 হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান রিজার্ভেশন ইন লোকসভা, 332 হচ্ছে এসটি এসটি রিজার্ভেশন ইন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং 333 হচ্ছে রিজার্ভেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। নেক্সট কোশ্চেন, প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে, অর্থাৎ ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, প্রথম সংবিধান সংশোধন আইন পাস হয়েছিল 1952 খ্রিস্টাব্দে, 1951 কিন্তু প্রথম সংবিধান সংশোধন আইন পাস হয়েছিল। এবং এর ফলে কি হয়েছিল, আমাদের সংবিধানে 9 নম্বর শিডিউলকে অ্যাড করা হয়েছিল, 9 নম্বর শিডিউলকে কিন্তু অ্যাড করা হয়েছিল এই প্রথম কনস্টিটিউশন অ্যাক্ট 1951-এ। নেক্সট কোশ্চেন, কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? শরণ সিং কমিটি, মন্ডল কমিটি, মেহতা কমিটি নাকি সাহা কমিটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, মৌলিক কর্তব্যগুলি আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে। শরণ সিং কমিটির রিকমেন্ডেশন বা সুপারিশে কিন্তু আমাদের মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা কখন হয়েছিল? এটা হয়েছিল 1976 1976 খ্রিস্টাব্দে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 খ্রিস্টাব্দে শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং এই যে আমাদের মৌলিক কর্তব্যগুলি বা ফান্ডামেন্টাল ডিউটিসগুলি, এগুলো আমরা কোথা থেকে নিয়েছি? এগুলো আমরা রাশিয়া থেকে নিয়েছি। তখনকার ছিল ইউএসএসআর থেকে কিন্তু এগুলো আমরা অ্যাডপ্ট করেছি। আমাদের আজকের মক টেস্টের শেষ কোশ্চেন যেটা হলো সেটা হচ্ছে, সংসদে ইউনিয়ন বাজেট প্রস্তুত ও উপস্থাপনের জন্য নিচের কোনটি দায়বদ্ধ? রাজস্ব বিভাগ, অর্থনৈতিক বিষয় বিভাগ নাকি আর্থিক পরিষেবা বিভাগ নাকি ব্যয় বিভাগ? তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই এই কোশ্চেনটার উত্তর কমেন্ট বক্সে ভিডিওটা দেখার পর লেখার চেষ্টা করবে। যারা পারবে তারা অবশ্যই কিন্তু লিখবে, এবং যারা জানো না তারা কিন্তু ব্যাপারটা একটু জেনে বা বই থেকে পড়ে অবশ্যই কিন্তু অ্যান্সারটা ফাইনালি লেখার চেষ্টা করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। কালকে এর ব্যাপারে আমরা আলোচনা করব। আজকে মোটামুটি 30টা কোশ্চেন আমরা খুব ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করেছি। দেখা হবে কালকে আবার একটা নতুন প্র্যাকটিস সেটের সাথে, ঠিক সন্ধ্যে 7টার সময়। প্রত্যেক সোমবার থেকে শুক্রবার তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো, এবং তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই, দ্যাটস অল ফর দ্য ডে।